হ্যালো, আসসালামু আলাইকুম। সিএসডব্লিউ সেকেন্ড টার্ম ছাত্রছাত্রী, আপনাদের অভিনন্দন। আপনারা জানেন এ মাসের শেষেই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ আছে। সম্ভবত 30 তারিখ ফর্ম ফিল আপ করে ফেলবেন। গত 3-4 মাস ধরে আমাদের এখানে অফলাইন ক্লাস হচ্ছে, আর অনলাইন ক্লাস 2-3টা মনে হয় দেওয়া হয়েছে। আমরা ফর্ম ফিল আপের আগ পর্যন্ত কোর্স কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। তারপরে মাসখানিক সময় পাবেন, বাড়িতে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবেন ইনশাল্লাহ। তবে আমার মনে হয় ঠিক ভোটের পরেই পরীক্ষা হবে। আজকে 13 নম্বর পেজ, সেকেন্ড টার্ম বই, শিশু স্বাস্থ্য। একটা শিশুকে আপনি কিভাবে সুন্দর সুস্থ রাখানোর জন্য ফ্যামিলিকে হেল্প করবেন, তার চিকিৎসা দিবেন, সুস্থতার ব্যাপারে কথা বলবেন। তাই স্বাভাবিক শিশুর বৈশিষ্ট্য, বাচ্চা হওয়ার পরে কিছু ইনফরমেশন আপনার জানা দরকার। যেমন বাচ্চা লম্বা কতটুক হয়, 50 সেন্টিমিটার বা 20 ইঞ্চির বেশি, মাথায় রাখতে হবে। নাম্বার 2, ওজন হতে হবে 2.5 কেজির বেশি। 2.5 কেজির নিচে হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাইতে হবে। 3 নাম্বার, গায়ের রং হবে পিঙ্ক কালার, গোলাপি। দেখেন একটু বাচ্চা হইলে কেমন যেন, সে পরে নিগ্রো হোক, কালো হোক, ধলো হোক, যাই হোক, কিন্তু প্রথমেই গোলাপি কালারের হয়। পালস হলো 100 বারের বেশি 1 মিনিটে। শ্বাস প্রশ্বাস প্রায় 40-50 বার, কখনো কখনো 60 বারও হতে পারে। এই হলো মোটামুটি। আর অনুভূতি হলো বাচ্চা কিন্তু আঙ্গুল চুষে, সাকিং, যেটাকে সাকিং রিফ্লেক্স বলে। একটু আপনি ওকে নাড়লে ও রিফ্লেক্স দেয়, প্রতিধ্বনি দেয়, সে একটা রেজাল্ট দেয়। ঘুম 18 থেকে 20 ঘন্টা ঘুমাবে, আরামে ঘুমাবে। 24 ঘন্টার মধ্যে 18-20 ঘন্টাই ঘুমাবে। পায়খানা করবে 24 ঘন্টার মধ্যে, প্রস্রাব করবে একদিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে, পায়খানা করবে 2 দিনের মধ্যে। এগুলো হচ্ছে প্রাথমিক একটা ইনফরমেশন বাচ্চার হওয়ার পর। নবজাতকের যত্ন হলো, আমরা যে আম্বিলিকাল কর্ড কাটি, নাড়ি কাটি, কাটার পরে গরম কাপড় দিয়ে নবজাতককে ঢেকে রাখতে হবে, শরীরের তাপমাত্রা যাতে কমে না যায়। পেটের মধ্যে গরম ছিল, ওইরকমই গরম রাখার চেষ্টা করতে হবে। আপনার হাত, চোখ, মুখ, চেহারা সব কিছু নরম কাপড় দিয়ে মুছে দিতে হবে। নাক মুখ যদি বন্ধ থাকে তাহলে সাকার মেশিন দিয়ে ময়লা বের করার চেষ্টা করতে হবে, নাক পরিষ্কার করতে হবে। বাচ্চা যদি না কান্দে, কান্দানোর চেষ্টা করতে হবে, শেষমেশ না কান্দলে হসপিটাল পাঠাই দিতে হবে। শ্বাস প্রশ্বাস, পালস আপনাকে গুনে দেখতে হবে সব কিছু ঠিক আছে কিনা। বাচ্চার অ্যাবনর্মাল কনজেনিটাল অ্যানোম্যালিস আছে কিনা, জন্মগত ত্রুটি, এই জন্য সমস্ত জায়গায় হাত দিতে হবে। চোখ, নাক, মুখ, মুখের ভিতর, কান, গলা, পাছা, সামনে পিছনে, হাতে পায়ে আঙ্গুল, সব কিছুগুলো আপনি পর্যবেক্ষণ করে দেখতে হবে অস্বাভাবিকত্ব আছে কিনা। এরপরে শরীরে বাচ্চার অনেক কিছু লেগে থাকে, যার কারণে এখনই গোসল করানোর দরকার নাই, মাথায় রাখতে হবে। জন্মের আধা ঘন্টার মধ্যেই বাচ্চাকে বুকের দুধ স্টার্ট করে দিতে হবে এবং 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাবে। আর এখনকার যেহেতু কথা বললাম, বুকের দুধ খাওয়ানোর একটু পরপরই বুকের দুধ দিতে হবে। আর প্রথম 2 মাস 1 ঘন্টা পর পর, পরে 2 ঘন্টা পর পর আস্তে আস্তে বুকের দুধ দেয়া যেতে পারে। জন্মের পর প্রতিদিন 2-3 বার তুলার স্পিরিট লাগিয়ে নাভি মুছে দিতে হবে। তুলা দিয়ে স্পিরিট লাগায় নাভি মুছে দিলে আস্তে আস্তে ওইটা সংক্রমণ বা ইনফেকশন হওয়া থেকে বিরত থাকবে, ভালো থাকবে। বাচ্চা 1.5 মাস বয়স হলেই টিকাগুলা দেয়া শুরু করতে হবে। বাচ্চার চেহারায়, গলায়, বুকে কোনো হলদে বা কোনো কিছু স্পট আছে কিনা সেগুলা দেখতে হবে। থাকলে অনেক সময় এমনি ভালো হয়ে যায়, কোনো অস্বাভাবিকতা হলে ডাক্তার দেখাতে হবে। মনে রাখতে হবে বাচ্চা হওয়ার প্রথম 7 দিন কোনো ওজন বাড়বে না, এজন্য দুশ্চিন্তার কোনো কারণ নাই। বুকের দুধ খাবে, বাচ্চা আস্তে আস্তে বাড়বে। 7 দিন পর হালকা গরম পানি দিয়ে শিশুর সমস্ত শরীর মুছে দিবে। বাংলাদেশে অনেকে যেটা করে, 7 দিন পর মাথা কামায়ে দেয়, চুলগুলো নাড়া করে দেয়, দরকার নাই। শিশুকে অবশ্যই
মশারির মধ্যে রাখতে হবে, যাতে করে মশা মাছি না বসে, না কামড়ায়। নিয়মিত কাপড়, কাঁথা, কম্বল, ছোট ছোট যে কাপড় চোপড় সব ডেটল সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলতে হবে। শিশুকে মাঝে মাঝে রোদে নিতে হবে। সূর্য রশ্মিতে ভিটামিন ডি থাকে, যেটা কোলিক্যালসিফেরল বলা হয়, D3 বা এই ধরনের। এটা শুধু রোদে পাওয়া যায়। রোদে নিয়ে পিঠ, রোদ সোজা থাকবে, এইভাবে ধরে রাখলে হবে না, পিঠে রোদ লাগবে, মাথায় পিঠে রোদ লাগবে, পুরো শরীরে ভিটামিনটা তৈরি হবে। বুকের দুধের পাশাপাশি কোনো গ্লুকোজ, ডাবের পানি কিচ্ছু খাওয়ানোর দরকার নাই। 6 মাস গেলে তবে আপনি উইনিং ফুড বা অতিরিক্ত খাবার দেওয়ার চেষ্টা করবেন। দীর্ঘক্ষণ প্যাম্পাস পরে রাখা যাবে না। রাখলেন, অনেকে আছে শখ, টাকারও অভাব নাই, সারাদিন প্যাম্পাস পরে, কেন কয় যে আমার বাচ্চা যাতে বাইরে কাপড় নষ্ট না করে। এটা করা যাবে না, র্যাশ হবে, স্কিনে ঘা হয়ে যেতে পারে। শীতকালে হালকা গরম কাপড় পরবে। দুজনকেই সচেতন থাকতে হবে, কাপড় চোপড় যাতে বাচ্চার গায়ের উপরে লেগে যাতে নাক বন্ধ হয়ে মারা না যায়, এ হলো বিষয়। বাচ্চার কিছু ঝুঁকি থাকে, সেই ঝুঁকিগুলো আমরা একটু দেখি। যদি বাইরের দুধ খায়, বুকের দুধ কম কম খায়, তাহলে তার ডায়রিয়া হতে পারে। ঠান্ডা লেগে বুকের সংক্রমণ হতে পারে, নিউমোনিয়া, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। মা যদি পর্যাপ্ত ফলমূল, শাক সবজি না খায়, তবু কিন্তু বাচ্চার অনেক সময় ক্ষতি হয়। আবার বাচ্চা যখন 1 বছর, 2 বছর, 6 মাস পার হয়েছে, তখন প্রচুর পরিমাণে ফলমূল, সবজি খাওয়ানো শুরু করতে হবে। বাচ্চার স্কিনে র্যাশ হতে পারে, রাতকানা রোগ হতে পারে, এগুলা ঠেকানোর জন্য টিকাগুলা দিতে হবে। টিকা না দিলে ওই ধরনের রোগ হয়ে যেতে পারে, বাচ্চা মারা যেতে পারে। এই হলো মোটামুটি। আবার অন্য বাচ্চা যদি সংক্রমিত হয়, চোখ ওঠা, হাম, এই টাইপের, তাহলে অবশ্যই আপনার বাচ্চাকে সুরক্ষিত রাখার জন্য দূরে রাখতে হবে, আইসোলেটেড রাখতে হবে। এই হলো মোটামুটি। এরপরে পড়া 14 নাম্বার পেজ, নিউমোনিয়া। নিউমোনিয়া পড়াবো। নিউমোনিয়া, সোজা কথা, নিউমোনিয়া মানে এই রেসপিরেটরি বা শ্বাস প্রশ্বাস তন্ত্রের সংক্রমণ ব্যাকটেরিয়া দ্বারা হয়। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়ার নাম। এটার যে লক্ষণ মাথায় রাখতে হবে, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, 3টা মনে রাখবেন, জ্বর, কাশি, শ্বাসকষ্ট। সুন্দর করে বলতে হয় 103 থেকে 104 ডিগ্রি জ্বর, প্রচণ্ড কাশি, শ্বাসকষ্ট হয়, দ্রুত শ্বাস প্রশ্বাস নেয়, বুকের মাংসপেশি ভেতরের দিকে দেবে যায়, এইভাবে। কখনো কখনো খিঁচুনি হয়ে যায়। স্টেথোস্কোপ দিয়ে বুক পরীক্ষা করলে ক্রিপিটেশন বা পানি প্রবাহের মতো সাউন্ড পাওয়া যায়। চিকিৎসা, কমিউনিটি পর্যায়ে চিকিৎসা দেওয়া উচিত নয়। ধরে নেন যে আপনার চিকিৎসা দেওয়া উচিত নাই, এনারা হয়তো তাই বলতেছে, কিন্তু যেহেতু আপনি যেইখানে থাকেন, মানে এনারা বলতে চাচ্ছে যেটা খুব ক্রিটিক্যাল নিউমোনিয়া, সেটা তো অবশ্যই আমরা ওইভাবে রুগী মারার জন্য তো আর চিকিৎসা দিব না। সুতরাং নর্মাল নিউমোনিয়া হলে আমরা সালবিউটামল, জ্বরের ওষুধ, এটা আমরা দিতেই পারি। তবে যদি কঠিন কিছু মনে করেন, অবশ্যই আপনি, বা টেনশন মনে হয়, তাহলে আপনি খুব ভালো অ্যান্টিবায়োটিক দেওয়া, ইনজেকশন আস্তে আস্তে হয়তো দিতে পারবেন। প্রথম দিকে হয়তো আপনি ডাক্তারের কাছে, শিশু ডাক্তারের কাছে রেফার করে দিলেন। এরপর আছে ডায়রিয়া। দিনে 3 বারের বেশি যদি পাতলা পায়খানা হয়, ডায়রিয়া সহজ হিসাব। এখন আছে ঘন ঘন পাতলা পায়খানা হয়, 14 দিনের পূর্বে ভালো হয়ে যায়, এরকম এক ধরনের আছে ডায়রিয়া। আর একটা আছে পাতলা পায়খানার সাথে রক্ত যায়, আর একটা আছে আবার পুরাতন, ভালো হতে চায় না। 3 ধরনেরই ডায়রিয়া। ডায়রিয়ার মৃত্যুর কারণ কি? ডায়রিয়া মৃত্যুর কারণ হলো প্রয়োজনীয় পানি এবং প্রয়োজনীয় উপাদান ইলেকট্রোলাইট বের হয়ে যায়। তাহলে এই দুটার কারণে কিন্তু আসলে মৃত্যু ঘটে, ডিহাইড্রেশন, পানি শূন্যতা। আর ইলেকট্রোলাইট যখন ঘাটতি হয়, তখন খিঁচুনি হয়, রোগী অচেতন হয়, অজ্ঞান হয়ে মারা যায়। এই জন্যে বাংলাদেশে আগে, এখন তো আর ডায়রিয়াতে কেউ মরে না, মনে হয় মরে না, সবাই তো একটু হাসপাতালে ভর্তি হলে বা পল্লী চিকিৎসক বা আপনারা যারা আছেন, ওষুধ দিলেই ঠিক হয়ে যায়। একটা সময় ছিল 100 জন ডায়রিয়া শিশুর মধ্যে 15 জনই মারা যাইত। তো 2000 সাল ধরেন, এখন এটা ভালো। আর আপনারা জানেন যেটা ওরাল রিহাইড্রেশন স্যালাইন, ORS, যেটা আবিষ্কার হয়েছে, সেটা কিন্তু বাংলাদেশে আবিষ্কার হয়েছে। সারা ওয়ার্ল্ডে
এই স্যালাইন ফর্মুলা চলে সারা বিশ্বে, কিন্তু এটা প্রথম বাংলাদেশে আবিষ্কার হয়েছে ICDDRB-তে, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরিজ সম্ভবত, অথবা রিসার্চ ইন বাংলাদেশ। স্যালাইনের মধ্যে কি কি থাকে দিয়েছে: সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট, ড্রাইনাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, গ্লুকোজ। এগুলা কিনে পানির সাথে মিশায় খাওয়ালে আনা। আর একটা আছে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা, খুবই ইম্পর্টেন্ট। রক্ত স্বল্পতা বাংলাদেশে একটা কঠিন আলোড়ন তুলেছিল, এখনো আছে অনেক রোগে রক্ত স্বল্পতা, রক্ত কম। যাই হোক, যখন আমরা দেখি হেমোগ্লোবিনের যে নর্মাল রেঞ্জ, ছেলেদের 14 থেকে 16 গ্রাম পার 100 ডেসিলিটার অফ ব্লাড, মেয়েদের 11-12 বা 12 থেকে 14, এই পয়েন্টের যখন কমে যায় তাকে তো অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা আমরা বলি। এখন এখানে আছে অ্যানিমিয়াকে 3 ভাগে ভাগ করা যায়: মাইল্ড, মডারেট, সিভিয়ার। যে কোনো রোগকে আপনারা এই 3টাতে ভাগ করতে পারেন: মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড মানে মোটামুটি, মাইল্ড, মডারেট মানে মধ্যবিত্ত, সিভিয়ার মানে মারাত্মক। তো মনে রাখবেন 10 গ্রামের যদি মোটামুটি 10 গ্রাম এরকম থাকে রক্ত, তাহলে সেটা মাইল্ড। যদি 6 থেকে 9-এর মধ্যে থাকে, ধরেন 10-9, এটা মাইল্ড। 6 থেকে 9 মডারেট, 6-এর নিচে আসলে সিভিয়ার। রক্ত স্বল্পতার কারণ যদি রক্তক্ষরণ হয়, রক্ত যদি শরীরে তৈরি হতে গিয়ে বাধাগ্রস্ত হয়, বা তৈরি হয়ে থাকলো না, বাঁচলো না, বোন ম্যারো ক্ষতিগ্রস্ত হলো। এই অ্যানিমিয়া দেখতে হয়। অ্যানিমিয়া দেখতে গেলে সহজ কথা, রোগীকে দাঁড় করিয়ে নিচে এইভাবে ধরে দেখতে হয়। এই নিচে লোয়ার কনজাংটিভা অফ দ্য আই, এই যে পাতাটা, নিচের পাতার ভেতরে কিন্তু লালচে লাগে, ওইটা যদি ভেজা থাকে, লালচে থাকে, তাহলে রক্ত ভালো আছে। আর যদি ভেজা থাকে না, শুকনা ভাব, পেল মানে ধরে নেন যে থাকে না রোগাটে, ফ্যাকাশে, এরকম থাকলে রক্ত স্বল্পতা বোঝায়। যদিও ডরসাল অ্যাসপেক্ট অফ দ্য টান, বিভিন্ন জায়গাতে কিন্তু রক্ত দেখা যায় যে রক্ত কেমন আছে, কোথায় আছে, জিহবার মাথাতেও দেখা যায় ভেজা ভাব, শুকনা ভাব, এগুলো বোঝা যায়। হাতের আঙ্গুলের মাথা এভাবেও করে দেখা যায়, পায়ের পাতায় দেখা যায়। অ্যানিমিয়া রক্ত স্বল্পতার লক্ষণ হলো শরীর ফ্যাকাশে লাগবে, দুর্বল লাগবে, অল্পতেই ক্লান্তি, ঘুম আসে, মাথা ঘুরে, ঘুম ঘুম ভাব। এগুলো চিকিৎসা আয়রনযুক্ত ট্যাবলেট খাওয়াতে হবে। এরপরে আমরা দেখি কান পাকা। কান পাকা সবারই হয়। কানের পর্দার ভিতরে পুঁজ হয়, 2 ধরনের হয়, ACOM মানে CHOM, CS মানে ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া, একটা পুরাতন কান পাকা। অল্প দিনের হলো অ্যাকুইট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া। তো কান পাকার কারণ, যদি কেউ যে কোনো কিছু দিয়ে কান খোটায়, গোসলের সময় কানে পানি গেলে, ঘন ঘন সর্দি হইলে, কানের ভিতরে ময়লা ঢুকলে, ঘন ঘন টনসিল ফুললে, অ্যালার্জি হইলে, কানে ব্যথা হয়, কান ভারী, কানের মধ্যে শব্দ হয়, কখনো চুলকায়, পুজ আসে, কানে কম শুনে, তো এমনি অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে ভালো হয়। জেন্টো এইচ ইয়ার ড্রপ অথবা সিপ্রোফ্লক্সাসিন আছে ইয়ার ড্রপ, এগুলো একটা অ্যান্টিহিস্টামিন দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। আজকে এই পর্যন্ত পড়া। আপনারা অবশ্যই ভালো থাকবেন। আবার দুয়াকে হাজির হব। আসসালামু আলাইকুম।